দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনাম। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে রোডম্যাপে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। 6 দিনে 3.5 কোটি ব্যারেলের বেশি তেল রফতানি তেহরানের। লাগাতার সংঘাতের পর শান্ত লেবানন ইসরায়েল সীমান্ত, প্রয়োজন অনুযায়ী দখলদারিত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা তেল আবিবের। হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর। আবারও পরিবর্তন 10 ডাউনিং স্ট্রিটে। অভ্যন্তরীণ চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের। আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামে যা দেখছিলেন এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ উত্তেজনার পর কূটনীতির টেবিলে নতুন অগ্রগতির ইঙ্গিত। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম পর্বে 60 দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর একটি রোডম্যাপের সম্মতি দিয়েছে দুই দেশ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সমন্বয় কাঠামো গঠনের সিদ্ধান্তও হয়েছে। লেবাননে সংঘাত এড়াতে কাতার ও পাকিস্তানের তদারকিতে গঠন হবে ডি-কনফ্লিকশন সেল। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞার মতো বিষয় নিয়ে কাজ করবে কয়েকটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ। নানা নাটকীয়তা আর শঙ্কার পর সুইজারল্যান্ডের মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল, অপরপক্ষে পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে ইরানের আলোচকরা। এই দলে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। বার্গেনস্টকে প্রায় 12 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে আশাবাদের বার্তা দিলেন মধ্যস্থতাকারীরা। কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম অধিবেশন সম্পন্ন হয়েছে ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপে সম্মত হয়েছে উভয় পক্ষ। পরিকল্পনা বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি হাই লেভেল কমিটি, যারা পুরো মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক তদারকি করবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে দুই পক্ষের মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন লাইন চালুর সিদ্ধান্ত হয়েছে, যাতে ভুল বোঝাবুঝি কিংবা অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়ানো যায়। লেবানন ইস্যুতেও এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি কার্যকরে লেবাননকে সম্পৃক্ত করে গঠন করা হবে একটি ডি-কনফ্লিকশন সেল। এই ব্যবস্থার সমন্বয় করবে কাতার ও পাকিস্তান। এছাড়া পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির মতো বিষয় নিয়ে কাজ করবে কয়েকটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ। বৈঠকের পর এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা কিছু ইরানি সম্পদ মুক্তের কথাও বলা হয়েছে। একই সাথে আরাকচির সতর্কবার্তা, সমঝোতার আসল পরীক্ষা হবে নতুন গঠিত লেবানন ডি-কনফ্লিকশন সেল কতটা কার্যকরভাবে সংঘাত ঠেকাতে পারে তার উপর। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় গেল 6 দিনে 3.5 কোটি ব্যারেলের বেশি তেল রফতানি করেছে ইরান, যার বাজার মূল্য $3 বিলিয়ন কাছাকাছি। সমুদ্র পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে এই তথ্য। দাবি করা হয় আরও 3 কোটি 60 লাখ ব্যারেল তেল এখন ইরানের জলসীমায় অবস্থান করছে, যা কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে। একাধিক নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক মার্কিন নৌ অবরোধের জেরে গেল মে মাসে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় ইরানের তেল রফতানি, যার পরিমাণ ছিল দিন প্রতি 2 থেকে 2.5 লাখ ব্যারেল মাত্র। তবে কদিন আগেই যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছায় ইরান। শর্তানুযায়ী উঠে যায় মার্কিন ব্লকেড। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল বাণিজ্য শুরু করে তেহরান। বেনিয়ামিন নেতানিয়াহু যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না ইরান। জেরুজালেমে এক অনুষ্ঠানে নিজেই এই হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। আলোচনায় যাই হোক না কেন, চুক্তি হোক বা না হোক,
আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব, ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না। যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকব, ততদিন তা হতে দেব না, কখনোই না। যুদ্ধবিরতিতে সম্মত হলেও প্রয়োজন অনুযায়ী লেবাননের সেনা উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিল ইসরায়েল। দক্ষিণাঞ্চলের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করবে আইডিএফ সেনারা। এমন সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত গোষ্ঠীটি। এদিকে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে লেবানন ইসরায়েল সীমান্তে। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে লাগামহীন ছিল ইসরায়েলি আগ্রাসন। হিজবুল্লাহর সাথে একাধিকবার সংঘাত বন্ধে সম্মত হলেও দক্ষিণাঞ্চলে বারবারই শর্ত ভঙ্গ করেছে তেল আবিব, যার জেরে কঠোর অবস্থান নেয় ইরান। রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি আলোচনার পর শান্ত লেবাননের পরিস্থিতি। নতুন করে হামলার কোনো খবর পাওয়া যায়নি। নাবাতিয়ে, কেফার কিলা সহ সংঘাতপ্রবণ লেবানিজ অঞ্চলগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তবে দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনারা যে এখনই সরছে না, সে বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সকল নাগরিককে রক্ষা করতে যতদিন প্রয়োজন ততদিন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে এই বিষয়ে আমি দৃঢ়ভাবে জোর দিচ্ছি, কোনো কিছুই তা পরিবর্তন করতে পারবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংঘাত বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ তারা, কিন্তু হামলা হলে দেবে জবাব। লেবানিজ ভূখণ্ডে কোনো ধরনের দখলদারিত্ব মানবে না গোষ্ঠীটি। ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। তারা হামলা বাড়ালে আমরাও আত্মরক্ষা করব। আগ্রাসন পুরোপুরি বন্ধে যে কোনো যুদ্ধবিরতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কোনো শর্ত লঙ্ঘন মানব না। তেমন হলে মোকাবিলা করব, লড়ব, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবানন ইস্যু, কেননা ইরান যুদ্ধে তেহরানের হয়ে যোগ দিয়েছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতীয় স্ত্রী উষা ভান্সের পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্টের জীবনে আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ঠাট্টা করেই বললেন জেডি ভ্যান্স নিজেই। ইরানের সাথে সমঝোতায় আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে এমন মন্তব্য করেন তিনি। আমি মজা করে বলি যে আমার জীবনে দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি। ভারতীয় জন হলেন আমার স্ত্রী এবং পাকিস্তানি জন হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। গত 3 মাসে আমি সম্ভবত সবচেয়ে বেশি কথা বলেছি ফিল্ড মার্শাল মুনিরের সাথেই। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে কাতার রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 54 জন আহত হয়েছেন, নিখোঁজ 18 জন। স্থাপনাটির একটি প্ল্যান্ট পুনরায় চালু করতে গিয়ে বিস্ফোরণের শিকার হন কর্মীরা। পরে চারপাশে আগুন ছড়িয়ে গেলে কিছুক্ষণ পর তা নিয়ন্ত্রণে আনা হয়, তবে কোনো বিষাক্ত পদার্থ বাতাসে নির্গমন হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় একাধিকবার টার্গেট হয়েছে কাতারের রাস লাফান শিল্পনগরী। বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের বড় হাব এটি। ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে, এ মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে একটি প্রতীকী ছবি পোস্ট করেন তিনি। ছবিতে খেলার মাঠে ইরানের গোলবারের সামনে দেখা যায় মার্কিন ইসরায়েলি বোমা হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের। ক্যাপশনে আরাগচি বলেন, ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র, প্রতিটি পদক্ষেপই ইরানিদের জন্য বড় সংগ্রামের। আর এটা দেশ ও জাতির মর্যাদা রক্ষার সংগ্রাম। এমন সময় আরাগচি এই পোস্ট করলেন যখন একদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে আমেরিকা মহাদেশেই বিশ্বকাপে অংশ নিয়েছে ইরানের ফুটবল দল। সোমবার বেলজিয়ামের বিপক্ষে তুমুল লড়াইয়ের পর গোলশূন্য ড্র করেছে ইরান। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চাপ সব বাধা পেরিয়েই বিশ্বকাপের ময়দানে ইরান। ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে মাঠের লড়াই যেন পরিণত হয়েছে আত্মমর্যাদার লড়াইয়ে। প্রতিকূলতার মুখে তাদের দৃঢ় অবস্থান এর মধ্যেই টুর্নামেন্টের অন্যতম অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত ইরানের সমর্থকরাও। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত আর রাজনৈতিক বিতর্কের মাঝেও বিশ্বকাপের মঞ্চে হার না মানা এক দেশ ইরান। মাঠে শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে তেমনই চমক দেখিয়েছে দলটি। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেই নানা প্রতিকূলতার মুখে পড়ে ইরান। যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হয় প্রস্তুতি, বাতিল হয় প্রীতি ম্যাচ। ভিসা জটিলতার শিকার হন খেলোয়াড় ও কর্মকর্তারা।
এমন বাস্তবতায় বিশ্বকাপে অংশ নেওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন কোচ আমির খালেনই। ফলে মাঠের লড়াই যেন পরিণত হয় আত্মমর্যাদার লড়াইয়ে। দেশের পতাকা হাতে দলকে উচ্ছ্বসিত সমর্থন জানিয়েছে ইরানিরা। দলটি হৃদয় নিয়ে খেলছে। টুর্নামেন্টের আগে দেশে ও বিদেশে যে সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং চাপের সম্মুখীন হতে হয়েছে তা সত্ত্বেও খেলোয়াড়দের হৃদয়ই তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোনো বেস ক্যাম্প করতে না পারা এবং প্রতিটি ম্যাচের জন্য দীর্ঘ বিমান যাত্রার কথা বিবেচনা করলে আমি মনে করি খেলাটি এখন পর্যন্ত ভালোই চলেছে। খেলায় ইরানের রক্ষণভাগ ছিল রীতিমতো দুর্ভেদ্য। বিশেষ করে গোলরক্ষকের দক্ষতায় বারবার ব্যর্থ হয় বেলজিয়ামের আক্রমণ। আমার মনে হয় এটা বেশ ভালো একটা খেলা ছিল। লোকজন আমাদের উপর বিশ্বাস রাখেনি। তারা ভেবেছিল আমরা 5-0 বা 6-0 গোলে হেরে যাব, কিন্তু আমার মনে হয় আমরা দারুণ খেলেছি। আমার কাছে খেলাটা দারুণ লেগেছে। সত্যি বলতে আমি ভেবেছিলাম দুই দলই গোল করবে। ইরানের গোলরক্ষক অসাধারণ খেলেছে। নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে মাঠে টিকে থাকার এই গল্প বিশ্বকাপের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন ইরানিরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মাদক পাচারের অভিযোগ তুলে ক্যারিবীয় সাগরে আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 2 জন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড নিশ্চিত করেছে এই তথ্য। অভিযানে কোনো মার্কিন সেনার সদস্য হতাহত হননি। তাদের দাবি একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করছিল নৌযানটি, তবে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর নাম প্রকাশ করেনি তারা। গত বছর সেপ্টেম্বর থেকে মাদক পাচার বিরোধী অভিযানের নামে আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে এখন পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছেন প্রায় 150 জন। গুঞ্জন সত্য করে এবার পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়াবেন তিনি। সোমবার ডাউনিং স্ট্রিটে দেয়া এক বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্টারমার। এর মধ্যে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে তার। জানান, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। বিশাল ব্যবধানের জয়ে বছর 2 আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মসনদে বসেন লেবার পার্টির নেতা কির স্টারমার। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত যুক্তরাজ্যে 14 বছরের ক্ষমতার পালাবদল ঘটান, কিন্তু মাত্র 2 বছরের মাথাতেই তলানিতে ঠেকে স্টারমারের জনপ্রিয়তা। পেছনে ছিল বিভিন্ন কেলেঙ্কারি, সিদ্ধান্তহীনতা ও নীতিগত ভুল পদক্ষেপের মতো একাধিক কারণ। গেল কয়েক মাস ধরেই সেই চাপ বাড়তে থাকে কেইর স্টারমারের ওপর। একাধিকবার উঠেছে পদত্যাগের গুঞ্জনও। সেই গুঞ্জন সত্য করে এবার বাস্তবেই ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল প্রিয় দেশকে সবার আগে রাখার জন্য। এ কারণে আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করছি। 9 জুলাই থেকে মনোনয়ন পর্ব শুরু হবে এবং গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা শেষ হবে। যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় তবে সেপ্টেম্বরে পার্লামেন্ট পুনরায় শুরুর আগে একজন নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন। সে পর্যন্ত আমি প্রধানমন্ত্রী পদে বহাল থাকব। মূলত সাম্প্রতিক সময়গুলোতে স্টারমারের প্রতিপক্ষ ভাবা হচ্ছিল গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহামকে, কিন্তু ক্ষমতাসীন লেবার পার্টির নিয়মানুযায়ী এমপি পদ না থাকায় স্টারমারকে চ্যালেঞ্জ করতে পারেননি তিনি, যার ফলে চরম অসন্তোষের মাঝেই বার্নহামকে নির্বাচনের সুযোগ করে দিতে গেল মাসে পদত্যাগ করেন মেকারফিল্ড আসনের এমপি জশ সিমন্স। শুক্রবার সেই আসনের উপনির্বাচনে জয় পান বার্নহাম, যার ফলে আরও চাপ বাড়ে কেইর স্টারমারের ওপর। অনিক রহমান, যমুনা নিউজ। প্রতিরক্ষা খাতে ভারতের আরও এক নজিরবিহীন সাফল্য। নিজেদের নৌবহরে যুক্ত করল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন 3 যুদ্ধযান, যেগুলো রয়েছে সারফেস টু সারফেস ও সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লাইট ওয়েট টর্পেডো, রকেট লঞ্চার ও সোনার সিস্টেম। সমুদ্রে দীর্ঘ অভিযান, শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করা, রাডার ফাঁকি দিয়ে নির্ভুল নিশানায় হামলা করতে সক্ষম এই যুদ্ধজাহাজগুলো।
প্রতিরক্ষা খাতে নতুন মাইলফলক ভারতের। স্বনির্ভর প্রতিরক্ষার লক্ষ্যে নৌবাহিনীতে তারা যুক্ত করল নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি জাহাজ। বহরে নতুন 3 সদস্য স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি, সার্ভে ভেসেল আইএনএস সংশোধক ও সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান আইএনএস অগ্রয়। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে নৌযানগুলোর কমিশন হয়। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নত প্রযুক্তির এই জাহাজগুলোকে এক কথায় বর্ণনা করা হয়েছে নির্ভুল, শক্তিশালী ও ক্ষিপ্র হিসেবে। এর মাঝে অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর সুইটে সজ্জিত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরিতে সংযুক্ত করা হয়েছে বহুল আলোচিত ব্রাহ্মোস সারফেস টু সারফেস ও সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এছাড়াও সার্ভে ভেসেল আইএনএস সংশোধক তৈরি করা হয়েছে গভীর সমুদ্রে হাইড্রোগ্রাফিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যকে সামনে রেখে। সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান আইএনএস অগ্রয়তে যুক্ত করা হয়েছে দীর্ঘস্থায়ী সামুদ্রিক অভিযান, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন খুঁজে বের করা, শত্রুপক্ষের রাডার এড়িয়ে নির্ভুল নিশানায় অভিযান চালানোর সক্ষমতা। অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল এবং রিমোটলি অপারেটেড ভেহিকেল প্রযুক্তি যুক্ত আছে এতে, যার মাধ্যমে যুদ্ধজাহাজ ও সাবমেরিনের নিরাপদ যাতায়াতের জন্য সমুদ্রের তলদেশের হাই রেজলিউশন 3D মানচিত্র তৈরি, সামুদ্রিক দুর্যোগের গবেষণায় তথ্য সংগ্রহের কাজও করবে এই সামরিক যানগুলো। প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে বিশ্ববাজারে নিজেদের সামরিক শক্তি ও অবস্থান আরও দৃঢ় করে তুলছে ভারত, এমন দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। जिस देश का समुद्री सामर्थ्य मजबूत होगा, নৌ সক্ষমতা ছাড়া কোনো রাষ্ট্র বড় শক্তি হয়ে উঠতে পারে না। ভারতীয় নৌসেনা ও সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রম, মেধা ও চেষ্টার জোরেই আজ এই যুদ্ধযানগুলো নির্মাণ সম্ভব হয়েছে। আর এটি নতুন ভারতের সবচেয়ে বড় পরিচয়। আজ আমরা ভারতের সবচেয়ে অ্যাডভান্স হাইড্রোগ্রাফিক জাহাজ কমিশন করেছি। हमारे सामर्थ्य का वो उद्घोष था। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নিজস্ব নকশায় যুদ্ধযানগুলো নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, যে নির্মাণ কাজে অংশ নিয়েছে ছোট বড় 200-রও বেশি প্রযুক্তি ও বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে গণযোগ ব্যায়াম কর্মসূচি। সামার সলস্টিস উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। রোববার মাইন্ড ওভার ম্যাডনেস নামক এই কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। অংশগ্রহণকারীদের জন্য যোগব্যায়ামের ম্যাট সরবরাহ করে শহর কর্তৃপক্ষ। এখানে বিশেষজ্ঞরা বিভিন্ন আসন ও ব্যায়ামের পদ্ধতি প্রদর্শন করে দেখান। বিশ্বজুড়ে পালিত 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্যে এটি ছিল অন্যতম। প্রাচীন এই অনুশীলনের উৎপত্তি ভারতে। যোগ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ যুক্ত হওয়া বা একত্রিত হওয়া, এক কথায় মন ও শরীরের মধ্যে সংযোগ স্থাপন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলম্বিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দ্বিতীয় দফায় কিছুটা এগিয়ে ট্রাম্প সমর্থিত ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। প্রায় 100% ভোট গণনার পর 49.7% ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী বামপন্থী ইভান সেপেদার ঝুলিতে পড়ে 48.7% ভোট। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে জয়ী ঘোষণা করেনি কলম্বিয়ার নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে সমর্থন দেয়া এসপ্রিয়েলাকে অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় পর্বে কোনো প্রার্থী সে ধাপে এককভাবে 50% ভোট পায়নি। স্মরণকালের সবচেয়ে বড় কোকেইনের চালান জব্দ করল অস্ট্রেলিয়া। পশ্চিম সিডনির একটি ভূগর্ভস্থ বাংকার থেকে প্রায় 3 টন মাদক উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 500 মিলিয়ন ইউরো। লন্ডন ডেরির একটি বাড়ির নকল মেঝের নিচে পুলিশ খুঁজে পায় হিডেন কম্পার্টমেন্ট। সেখানে অভিযান চালিয়ে 3টি শিপিং কন্টেইনার থেকে পাহাড় সম কোকেইন জব্দ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। ধারণা করা হচ্ছে কুইন্সল্যান্ড থেকে পাচার করে চালানটি সিডনিতে নেওয়া হয়েছে। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।